গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে, আজ ৭ম পর্ব। সত্যিকারের বিয়ের মজলিসে তখন প্রবেশ পেলুম। সেখানে দেখি জনবিশেক ছোকরা, কেউ বসে কেউ শুয়ে, কেউ গড়াগড়ি দিয়ে আড্ডা জমাচ্ছে। একজন গামছা দিয়ে গ্রামোফোনটার মুখ গুঁজে সাউন্ড বক্সের পাশে কান পেতে গান শুনছে। জনতিনেক তাস খেলছে। বিদগ্ধ মোল্লা মীর আসলম এক কোণে কি একখানা বই পড়ছেন। আরেক কোণে এক বুড়ো দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন অথবা ঘুমোচ্ছেন। মাথায় প্রকাণ্ড সাদা পাগড়ি, বরফের মতো সাদা দাড়ি আর কালো মিশমিশে জুব্বা। শান্ত মুখচ্ছবি, এক পাশে ছোট একখানা সেতার। সব ছেলে ছোকরার পাল, ওই মীর আসলম আর সেতারওয়ালা বৃদ্ধ ছাড়া। মজলিসে আসবাবপত্র কিছু নেই, শুধু দামি গালচে আর রঙিন তাকোয়া। কেউ কেউ বাফরমায়েদ, আসতে আজ্ঞা হোক বলে অভ্যর্থনা করলেন। আমি দোস্ত মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম, এইখানে সোজা এলেই তো হতো। তিনি বললেন, সেটি হবার জো নেই। আসল মজলিসে বসে নাভিশ্বাস না হওয়া পর্যন্ত এখানে প্রমোশন নদার্দ। তা তুমি তো বাবু বেশ চাঁদপনা মুখ করে বসেছিলে। তোমাকে সেখানে উসখুস না করে বসে থাকতে দেখে আমার মনে তোমার ভবিষ্যৎ সম্বন্ধে বড় ভয় জেগেছে। এদেশে উজির হবার আসল গুণ তোমার আছে, টু সিট অ্যামং বোর্ডস উইদাউট বিং বোর্ড। কিন্তু খবরদার, সাবধানে পা ফেলে চলো দাদা, নইলে রক্ষে নেই। দেখবে একদিন বলা নেই ক নেই, ক্যাঁক করে ধরে নিয়ে উজির বানিয়ে দিয়েছে। সৈফুল আলম আমাকে আদর করে বসালেন। তরুণদের আড্ডা যে উজিরদের মজলিসের চেয়ে অনেক বেশি মনোরঞ্জক তা নয়, তবে এখানে লৌকিকতার তর্জনী নেই বলে যা খুশি করার অনুমতি আছে। এরা নির্ভয়ে পলিটিক্স পর্যন্ত আলোচনা করে এবং যৌবনের প্রধান ধর্ম সম্বন্ধে কথা বলতে গেলে কারো মুখে আর কোনো লাগাম থাকে না। কথাবার্তায় ভারতীয় তরুণদের সঙ্গে এদের আসল তফাৎ এই যে এদের জীবনে নৈরাশ্যের কোনো চিহ্ন নেই। বর্তমান থেকে পালিয়ে গিয়ে অতীতে আশ্রয় এরা তো খোঁজেই না। ভবিষ্যৎ সম্বন্ধে যা আশা ভরসা, তাও স্বপ্নে গড়া পরিস্থান নয়। শারীরিক ক্লেশ সম্বন্ধে অচেতন এরকম জোয়ান আমি আর কোথাও দেখিনি। এদেরই একজন আর বসন্তে কি করে ট্রান্সফার হয়ে বদখশান থেকে হিন্দুকুশ পার হয়ে কাবুল এসেছিল তার বর্ণনা দিচ্ছিল। সমস্ত দিন হেঁটে মাত্র ৩ মাইল রাস্তা এগোতে পেরেছিল, কারণ একই নদীকে ৬ বার পার হতে হয়েছিল। কিছুটা সাঁতরে, কিছুটা পাথর আঁকড়ে ধরে ধরে। দুটো খচ্চর ভেসে গেল জলের তোড়ে, সঙ্গে নিয়ে গেল খাবার দাবার সব কিছু। দলের ৭ জনের মধ্যে ২ জন অনাহারে মারা যান। এইসব বর্ণনা আমি যে জীবনে প্রথম শুনলুম তা নয়, কিন্তু এর বর্ণনাতে কোনো রোমান্স মাখানো ছিল না। পর্যটকদের গতানুগতিক দম্ভ ছিল না, আর আফগান সরকারের নিরর্থক অসময়ে ট্রান্সফার করার বাতিকের বিরুদ্ধে কণামাত্র নালিশ ফরিয়াদ ছিল না। ভাবখানা অনেকটা ছাতা ছিল না, তাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলুম। কাল আবার বেরোতে পারি দরকার হলে। ছাতা যে সঙ্গে নেবই সেরকম কথাও দিচ্ছি নে। অর্থাৎ আগামী বসন্তে যদি তাকে ফের বদখশান যেতে হয়, তবে সে আপত্তি জানাবে না। অথচ যখন বার্লিনে পড়াশোনা করত তখন ৩ বছর ধরে মাসে ৪০০ মার্ক খরচা করে আরামে দিন কাটিয়েছে। অনেক রাতে খাবার ডাক পড়ল। গরম বাংলাদেশেই যখন বিয়ের রান্না ঠান্ডা হয়, তখন ঠান্ডা কাবুলে যে বেশিরভাগ জিনিসই হিম হবে তাতে আর আশ্চর্য কি। মীর আসলম খানিকটা মাংস এগিয়ে দিয়ে বলল, কিঞ্চিৎ শূল্যপক্ষ অজমাংস ভক্ষণ করো। আভ্যন্তরিক উষ্মার জন্যে ইহাই প্রশস্ততম। তারপর দোস্ত মোহাম্মদকে জিজ্ঞাসা করলেন, কোনো জিনিসের অপ্রাচুর্য হয় নাই তো? দোস্ত মোহাম্মদ বললেন, গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমার ফাঁসি হয়ে গিয়েছে। কোনো জিনিসে আকণ্ঠ নিমজ্জিত হওয়ার এই হল ফার্সি সংস্করণ।
আফগান বিয়ের ভোজে যে বিস্তর লোক প্রচুর পরিমাণে খাবে সে কথা কাবুলে না এসেও বলা যায়, কিন্তু তারও চেয়ে বড় তত্ত্ব কথা এই যে যত খাবে তার চেয়ে বেশি ফেলবে। বাংলাদেশের এই সুসভ্য বর্বরতার সন্ধান আফগানরা এখনো পায়নি। খাওয়া দাওয়ার পর গালগল্প জমল ভালো করে। শুধু দোস্ত মোহাম্মদ কাউকে কিছু না বলে 3টে কুশনে মাথা দিয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার বাড়ি ফিরবার ইচ্ছা করছিল, কিন্তু আবহাওয়া থেকে অনুমান করলুম যে রেওয়াজ হচ্ছে হয় মজলিসের 5 জনের সঙ্গে গোষ্ঠী সুখ অনুভব করা, নয় নির্বিকার চিত্তে অকাতরে ঘুমিয়ে পড়া। বিয়েবাড়ির হই হল্লা, কড়া বিজলিবাতি আফগানের ঘুমের কোনো ব্যাঘাত জন্মাতে পারে না। রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন একজন করে প্রায় সবাই ঘুমিয়ে পড়লেন। সৈফুল ইসলাম আমাদের আরেক প্রস্থ করে চা দিয়ে গেলেন। মীর আসলামের ভাষা বিদগ্ধ হতে বিদগ্ধতর হয়ে যখন প্রায় যজ্ঞভস্যের মতো পুত পবিত্র হবার উপক্রম করছে, তখন তিনি হঠাৎ চুপ করে গেলেন। চেয়ে দেখি সেই বৃদ্ধ সেতারখানা কুলে তুলে নিয়েছেন। মীর আসলাম আমার কানে কানে বললেন, তোমাদের অদৃষ্ট অদ্যরজনীর 3য় জামে সুপ্রসন্ন হইল। সমস্ত সন্ধ্যা বৃদ্ধ কারো সঙ্গে একটি কথাও বলেননি। পিড়িং করে প্রথম আওয়াজ বেরোতেই মনে হল এর কিন্তু বলবার মতো অনেক কিছু আছে। প্রথম মৃদু টঙ্কারের সঙ্গে সঙ্গেই দোস্ত মোহাম্মদও সোজা হয়ে উঠে বসলেন, যেন এতক্ষণ তারই অপেক্ষায় শুয়ে শুয়ে প্রহর গুনছিলেন। সেতারের আওয়াজ মিলিয়ে যাওয়ার পূর্বেই বুড়ার গলা থেকে গুঞ্জরণ ধ্বনি বেরোল। কিন্তু ভুল করলুম, গলা থেকে নয়, বুক কলিজা থেকে তার প্রতি লোমকূপ ছিন্ন করে যেন সে শব্দ বেরোল। সে তার বাঁধা হয়েছিল কোন সন্ধ্যায় জানি না, কিন্তু তার গলার আওয়াজ শুনে মনে হল এর সর্বশরীর যেন আর কোনো ওস্তাদের ওস্তাদ বহুকাল ধরে বেঁধে বেঁধে আজ যামিনীর শেষ জামে এই প্রথম পরিপূর্ণতায় পৌঁছালেন। ওস্তাদি বাজনা নয়, বুড়ার গলা থেকে যে পরি হঠাৎ ডানা মেলে বেরোল, সেতারের আওয়াজ যেন তার ছায়া হয়ে গিয়ে তারই নাচে যোগ দিল। ফার্সি গজল, বুড়ার চোখ বন্ধ, শান্ত প্রসন্ন মুখচ্ছবি, চোখের পাতাটি পর্যন্ত কাঁপছে না। ওষ্ঠ অধরের মৃদু স্ফুরণের ভেতর দিয়ে বেরিয়ে আসছে গম্ভীর নিষ্কম্প গুঞ্জরণ। বাতাসের সঙ্গে মিশে গিয়ে সে আওয়াজ যেন বন্ধনমুক্ত আতরের মতো সভাস্থল ভরে দিল। গানের কথা শুনব কি, সেতারের গলায় মিশে গিয়েছে যেন সন্ধ্যাবেলাকার নীল আকাশ সূর্যাস্তের লাল আবির মেখে নিয়ে ঘন বেগুনি থেকে আস্তে আস্তে গোলাপির দিকে এগিয়ে চলেছে। আর 5 জনের কথা বলতে পারিনি, এরকম অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। জন্মান্ধ যেন চোখ মেলল সূর্যাস্তের মাঝখানে। আমি তখন রঙের মাঝখানে ডুবে গিয়েছি। সমুদ্র, বেলাভূমি, তরুপল্লব কিছুই চোখে পড়ছে না। ধ্বনির ইন্দ্রজালে মোহাচ্ছন্ন করে বৃদ্ধ যেন একমাত্র আমারই কানে কানে তার গোপন মন্ত্র পড়তে লাগলেন। সবই আগর, সবই আগর, সবই আগর। যদি এক রাত্রের তরে, মাত্র এক রাত্রের তরে, একবারের তরে। আমি যেন চেঁচিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি, কি কি এক রাতের তরে, একবারের তরে কি? কিন্তু বলার উপায় নেই, দরকারও নেই। গুনি কি জানেন না, আজ লবে ইয়ার বসে তলবম। প্রিয়ার অধর থেকে একটি চুম্বন পাই। প্রথমবার বললেন অতি শান্ত কণ্ঠে, কিন্তু যেন নৈরাশ্য ভরা সুরে। তারপর নৈরাশ্য যেন কেটে যেতে লাগল, আশা নিরাশার দ্বন্দ্ব আরম্ভ হল, সাহস বাড়তে লাগল। সব শেষে রইল দৃঢ় আত্মবিশ্বাসের ভাষা, পাবই পাব, নিশ্চয়ই পাব। গুনি গাইছেন লবে ইয়ার, প্রিয়ার অধর, আর আমার বন্ধ চোখের সামনে কালোর মাঝখানে ফুটে ওঠে টকটকে লাল 2টি ঠোঁট। যখন শুনি যদি একটি চুম্বন পাই, তখন চোখের সামনে থেকে সব কিছু মুছে যায়।
বুকের মাঝখানে যেন তখন শুনতে পাই সেই আশা নিরাশার দ্বন্দ্ব, আতুর হিয়ার আকুলি বিকলি, আত্মবিশ্বাসের দৃঢ় প্রত্যয়। হুঙ্কার দিয়ে গেয়ে উঠলেন, জোয়ান সৌম। তাহলে আমি জোয়ান হব, মাত্র একটি চুম্বন পেলে লুপ্ত যৌবন ফিরে পাব। সভাস্থল যেন তাণ্ডব নৃত্যে ভরে উঠল। দেখি শঙ্কর যেন তপস্যা শেষে পার্বতীকে নিয়ে উন্মত্ত নৃত্যে মেতে উঠেছেন। হুঙ্কারের পর হুঙ্কার, জোয়ান সৌম, জোয়ান সৌম। কোথায় বৃদ্ধ সেতারের ওস্তাদ? দেখি সেই জোয়ান মঙ্গল লাফ দিয়ে 3 হাত ওপরে উঠে শূন্যে দুপা দিয়ে ঘন ঘন ঢেরা কাটছে, আর 2 হাত মেলে বুক চিতিয়ে মাথা পেছনে ছুঁড়ে কালো বাবরি চুলের আবর্তের ঘূর্ণি লাগিয়েছে। দেখি তাজমহলের দরজা দিয়ে বেরিয়ে এলেন শাহজাহান আর মমতাজ, হাত ধরাধরি করে। নবীন প্রাণ, নূতন যৌবন ফিরে পেয়েছেন। শতাব্দীর বিচ্ছেদ শেষ হয়েছে। শুনি সঙ্গীত তরঙ্গের কলকল্লোল জাহ্নবী। সগর রাজের সহস্র সন্তান নবীন প্রাণ, নবীন যৌবন ফিরে পেয়ে উল্লাস ধ্বনি করে উঠেছে। কিন্তু গুণী যৌবন পেয়েছে, প্রিয়ার প্রসাদ পেয়েছে, চূড়ান্তে পৌঁছে গিয়েছে। অথচ কবিতার পদ যে এখনো অগ্রগামী। আজিয়ে নিশীথে প্রিয়া অধরেতে চুম্বন যদি পাই, জোয়ান হইব। তারপর কি? শুনি অবিচল দৃঢ় কণ্ঠে অদ্ভুত শপথ গ্রহণ, যশের জিন্দেগি দুবারা কোনম। এই জীবন তাহলে আবার দোহরাতে 2 বার করতে রাজি আছি। একটি চুম্বন দাও, তাহলে আবার সেই অসীম বিরহের তপ্ত দীর্ঘ অন্তবিহীন পথ ক্ষতবিক্ষত রক্তসিক্ত পদে অতিক্রম করবার শক্তি পাব। আসুক না আবার সেই দীর্ঘ বিচ্ছেদ, তোমার অবহেলার কঠোর কঠিন দাহ। আমি প্রস্তুত, আমি শপথ করছি, গোড়া হতে তবে এ জীবন দোহরাই। আমি মনে মনে মাথা নিচু করে বললুম, ক্ষমা করো কবি। শিখরে পৌঁছে উদ্ধত প্রশ্ন করেছিলুম, পদ এখনো অগ্রগামী, যাব কোথায়? তুমি যে আমাকে হঠাৎ সেখান থেকে শূন্যে তুলে নিতে পারো। তোমার গানের পরি যে আমাকেও নীলাম্বরের মর্ম মাঝে উধাও করিয়ে নিয়ে যেতে পারে, তার কল্পনাও যে করতে পারেনি। বারে বারে ঘুরে ফিরে গুণীর আকুতি কাকুতি, সবই আগর, যদি এক রাতের তরে, আর সেই দৃঢ় শপথ, জিন্দেগি দুবারা কোনম, এ জীবন দোহরাই। গানের বাদ বাকি এই 2টি বাক্যেই বারে বারে সম্পূর্ণ রূপ নিয়ে সপ্রকাশ হচ্ছে। কখনো শুনি সবই আগর, কখনো দুবারা কোনম, সবই আগর দুবারা কোনম। পশ্চিমের সূর্য ডুবে যাওয়ার পরও পূবের আকাশ অনেকক্ষণ ধরে লাল রং ছাড়ে না। কখন গান বন্ধ হয়েছিল বলতে পারি নে। হঠাৎ ভোরের আজান কানে গেল। আল্লাহু আকবার, খুদাতালা মহান। মাভৈ মাভৈ, ভয় নেই, ভয় নেই, তোমার সব কামনা পূর্ণ হবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে তো ভবিষ্যৎ। চোখ মেলে দেখি কবি নেই। মোল্লা মীর আসলম পাথরের মতো বসে আছেন, আর দোস্ত মোহাম্মদ 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন। দরজা খাঁ খাঁ করছে। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালুম। আসবাবপত্র সব অন্তর্ধান। কার্পেটের উপর অ্যাটাচি কেসে মাথা রেখে দোস্ত মোহাম্মদ শুয়ে। আমাকে দেখেই চেঁচিয়ে বললেন, বড় গুমশো, বেরিয়ে যা, পালা এখান থেকে। দোস্ত মোহাম্মদের রকমারি অভ্যর্থনা সম্ভাষণে ততদিনে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। কাছে গিয়ে বললুম, জিনিসপত্র সব কি হলো? আগা আহম্মদ যে ভারী ভারী টেবিল, চেয়ার, কোচ, সোফা পর্যন্ত সরাবে, ততটা আঁচ করতে পারিনি। দোস্ত মোহাম্মদ বিড়বিড় করে বললেন, সব ব্যাটা চোর, সব শালা চোর, কোনো ব্যাটাকে বিশ্বাস নেই, কাবুল থেকে প্যারিস পর্যন্ত। আমি বললুম, বড় অন্যায় কথা। চুরি করল আগা আহম্মদ, দোষ ছড়ালো প্যারিস পর্যন্ত। বলল, কি মুশকিল, আগা আহম্মদ চুরি করলে তার পেছনে আমি রাইফেল কাঁধে বেরোতাম না?
না বেরোলে আফ্রিদি সমাজে আমার জাত ইজ্জত থাকতো? নিয়েছে বেটা লাফো। সে আবার কে? পরশু এসে পৌঁছেছে ফরাসির অধ্যাপক, লবি দরিয়ায় বাসা বেঁধেছে, বেশ বাড়িখানা। আফগান সরকারের যত আধিক্যতা আত্মী সব বিদেশিদের জন্যে। আমি বললাম, চোরকে তার শাকিন ঠিকানা যখন সব জানেন তখন মাল উদ্ধার? বলে আইনে দেয় না। বেচারি দুঃখ করছিল, কোথাও আসবাবপত্র পাচ্ছে না। আমি বললাম, আমার বাড়িতে বিস্তর আছে, ফরাসি জানো তো, বুক দা মোবল, ফুল দা মোবল, তা দা মোবল। ব্যাটাকে দেখিয়ে দিলুম বিস্তর মাল, কত বিচিত্র কায়দায় ফরাসিতে বলা যায়। শুনে ব্যাটা দুষ্টা আফগান লড়াইয়ের গোরা সেপাইয়ের মতো কচু কাটা হয়ে শুয়ে পড়ল। আমি বিরক্ত হয়ে বললুম, শুয়ে পড়ল কোথায়? এসে তো দিব্যি সব কিছু ঝেঁটিয়ে নিয়ে গেল। দোস্ত মোহাম্মদ আপত্তি জানিয়ে বললেন, তবা তবা, নিজে এলে কি আর সব নিয়ে যেত? দেখতো না ভিটেতে কবুতর চড়ার মতো অবস্থা হয়ে উঠেছে। আমি সব পাঠিয়ে দিলুম। আমি চটে গিয়ে বললুম, বেশ করেছ, এখন মরো হিমে শুয়ে। এক লাফ দিয়ে দোস্ত মোহাম্মদ আমার গলা জড়িয়ে ধরে বললেন, বলিনি বলিনি তখন, বলিনি? পারবিনি রে, পারবিনি। তোকে আপনি বলা ছাড়তেই হবে। কিন্তু তুই ভাই রেকর্ড ব্রেক করেছিস, ছাড়া 15 দিন আপনি চালিয়েছিস। আমি বললাম, বেশ বেশ, কিন্তু স্বেচ্ছায় যখন সব কিছু বিলিয়ে দিয়েছ, তখন দুনিয়া শুদ্ধ লোককে চোর চামা বলে কটুকাটুপো করছিলে কেন? কাউকে বলবি নে, শুনেই ভুলে যাবি। তবে বলি শোন, তুই যখন ঘরে ঢুকলি তখন দেখলুম তোর মুখ বড্ড ভার। হয়তো দেশের কথা ভাবছিলি, নয় কাল রাত্রিরের গানের খোয়ারি কাটিয়ে উঠতে পারিসনি। কেন যে খ্যাপারা এরকম ভুতুড়ে গান গায় তা সে যাগ্গে, কিন্তু তোর মুখ দেখে মনে হলো তুই বড্ড বেজার। তাই যা তা সব বানিয়ে তোকে চটিয়ে সব কথা ভুলিয়ে দিলুম। দেখলি কায়দাখানা? আমি বললুম, খুব দেখলুম, আমাকে বেকুব বানালে। তোমাকে বেকুব বানায় আগা আহমদ, আর তুমি আমাকে বানালে বেকুব। তা নতুন কিছু নয়। আমাদের দেশে একটা দোহা আছে, সমন দমন রাবণ আর রাবণ দমন রাম, শ্বশুর দমন শাশুড়ি আর শাশুড়ি দমন হাম। ঢিলে গল্প, কাঁচা রসিকতা, কিন্তু দোস্ত মোহাম্মদ নবীনের মতো যাহা পায় তাহাই খায়, মুখে হাসি লেগেই আছে। আমি বললুম, সবই বুঝেছি, কিন্তু একটা খাট তো অন্তত কেন, মাটিতে শোবে নাকি? দোস্ত মোহাম্মদ বললেন, তবে আসল কথাটা এই বেলা শোনো। বিলিতি আসবাবপত্রে আমি কখনো আরাম বোধ করিনি, 10 বছর চেষ্টা করার পরও। অথচ পয়সা দিয়ে কিনেছি, ফেলতে গেলে লাগে। এতদিনে যখন সুযোগ মিলল তখন নতুন করে জঞ্জাল জুটব কেন? এবার আরাম করে পাঠানি কায়দায় ঘরময় মই চষে বেড়াবো, কাঠ থেকে পড়ে গিয়ে কোমর ভাঙবার আর ভয় নেই। আমি বললুম, তোমার কোমর ভেঙে দুটুকরো না হোক। কথা ছিল দুজনে একসঙ্গে বগদানভ সাহেবের বাড়ি যাব। পূর্বেই বলেছি, ফরাসি দূতাবাসে বগদানভ সাহেবের বৈঠকখানা ছিল বিদেশি মহলের কেন্দ্রভূমি। বাগান থেকেই শব্দ শুনে তার আভাস পেলুম। ঘরে ঢুকে দেখি একপাল সাহেব মেম। আমাকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে বগদানভ সাহেব চোস্ত ফরাসি ভাষায় দুরুস্ত ফরাসি কায়দায় বললেন, Permettez-moi le plaisir de vous présenter। অনুমতি যদি দেন তবে আপনাদের সামনে অমুককে নিবেদন করে বিমল আনন্দ উপভোগ করি। তারপর এক একজন করে সকলের নাম বলে যেতে লাগলেন। আমি বলি হাঁডুডু, তাদের কেউ বলেন আশাতে, কেউ বলেন শারমে, কেউ বলেন রাভি। অর্থাৎ আমার সঙ্গে পরিচিত হয়ে কেউ হয়েছেন এনশান্টেড, কেউ চার্মড, কেউ বা রাভিস্ট। একেই বলে ফরাসি ভদ্রতা। এরা যখন গ্রেতা গার্বো বা মার্লেন দিত্রিসের সঙ্গে পরিচিত হয়ে সত্যি সত্যি এনশান্টেড হন, তখন কি বলেন তার সন্ধান এখনো পাইনি। মুসিও লাফো গল্পের ছেঁড়া সুতোর খেই তুলে নিয়ে বললেন, তারপর বাদশাহ আমায় জিজ্ঞেস করলেন, ফরাসি শিখতে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। আমি বললুম, না হুজুর, অন্তত 2 বছর লাগার কথা। বগদানভ সাহেব বললেন, করেছেন কি? বাদশার কোনো কথায় না বলতে আছে?
দিবা দ্বিপ্রহরে প্রখর রৌদ্রালোকে যদি হুজুর বলেন নীলাম্বরের ললাট দেশে চন্দ্রমা কি প্রকারে শ্বেতচন্দন প্রলেপ করেছেন, আপনি তখন প্রথম বলবেন, হুজুরের যে পূতপবিত্র পদদ্বয় অনাদিকাল থেকে অসীমকাল পর্যন্ত মণিমাণিক্য বিজড়িত সিংহাসনে বিরাজমান, এই গোলাম সেই পদর অজস্পর্শ লাভের আশায় কুরবানি হতে প্রস্তুত। তারপর বলবেন, বাধা দিয়ে মাদাম লাফো বললেন, সম্পূর্ণ মন্ত্রোচ্চারণও যদি ভুলচুক হয়ে যায়, দৈর্ঘ্য তো কিছু কম নয়। বগদানব সাহেব সদয়ের হাসি হেসে বললেন, অল্প স্বল্প রদবদল হলে আপত্তি নেই। মণিমাণিক্যের বদলে হীরা জহর বলতে পারেন, পদরজের পরিবর্তে পদধূলি বললেও বাঁধবে না। তারপর বলবেন, হুজুরের কি তীক্ষ্ণ দৃষ্টি, চন্দ্রমা সত্যি কি অপূর্ব বেশ ধারণ করেছেন, এবং নক্ষত্রমণ্ডলী কতই না নয়নাভিরাম। ইতালির সিন্নর দিগাদো জিজ্ঞেস করলেন, তবে কি ভদ্রতা বজায় রেখে হুজুরকে সত্যি কথা জানানোর কোনো উপায় নেই? এই মনে করুন, মসিও লাফো যদি সত্যি সত্যি জানাতে চান যে ফরাসি শিখতে 2 বছর লাগে। বগদানভ বললেন, নিশ্চয়ই আছে। বাচ্চা যখন 6 মাস বলবেন তখন আপনিও বলবেন, নিশ্চয়ই হুজুর, 6 মাসেই হয়, 2 বছরে আরও ভালো হবে। হুজুরেরও তো কাণ্ডজ্ঞান আছে। আপনার ভদ্রতা সৌজন্যের আতর তিনি শুঁকবেন, গায়ে মাখবেন, তা বলে তার গিলবেন না। মসিও লাফো বললেন, এসব বাড়াবাড়ি। বগদানব বললেন, নিশ্চয়ই, বাড়াবাড়িরই আরেক নাম সুপারফ্লুইটি। আর পোয়েট টেগোর, তিনি আমাদের গুরুদেব। বলেই তিনি প্রফেসর বেনোয়া ও আমার দিকে একবার বাও করলেন। তিনি বলেন, আর্টের সৃষ্টি হয়েছে সুপারফ্লুইটি থেকে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, কথাটা বোঝাতে গিয়ে তিনি শাস্ত্রী মশাইকে কি একটা চমৎকার তুলনা দিয়েছিলেন না? আমি বললুম, কাঠের ডান্ডা লাগানো টিনের ক্যানেস্তারায় করে রাধুমালির নাইবার জলানার মধ্যে আর নন্দলাল কর্তৃক চিত্র বিচিত্রিত মৃৎপাত্র ভরে ষোড়শী তন্নঙ্গী সুন্দরীর জলানার মধ্যে যে সুপারফ্লুইটির তফাৎ, সেটাই আর্ট। বগদানব সাহেব উৎসাহিত হয়ে বললেন, শুধু আর্ট? দর্শন, বিজ্ঞান, সব কিছু, কালচার বলতে যা কিছু বুঝি, সবই সুপারফ্লুইটি থেকে, বাড়াবাড়ি থেকে। অধ্যাপক ভাষা বললেন, কিন্তু এই কালচার যখন চরমে পৌঁছয় তখন গুরুচণ্ডালে এত পার্থক্য হয়ে যায় যে বাইরের শত্রু এসে যখন আক্রমণ করে তখন সে দেশের সব শ্রেণী এক হয়ে দাঁড়াতে পারে না বলে স্বাধীনতা হারায়, যেমন ইরান। আমি বললুম, ভারতবর্ষ? পুলিশ মহিলা মাদাম ভার্ভিচিয়ে ভিচি বললেন, কিন্তু ইংরেজ, তারা তো সভ্য, তাদের গুরুচণ্ডালেও তফাৎ অনেক, কিন্তু তারা তো সবসময় এক হয়ে লড়তে পারে। বগদানভ জিজ্ঞেস করলেন, কাদের কথা বললেন মাদাম? ইংরেজের। ওই যারা ইউরোপের পশ্চিমে একটা ছোট দ্বীপে থাকে। মজলিসে ইংরেজ কেউ ছিল না, সবাই ভারী খুশি। আমি মনে মনে বললুম, আমাদের দেশেও বলে চড়ুয়া। অধ্যাপক ভাষা বললেন, বগদানভ ঠিকই অবজ্ঞা প্রকাশ করেছেন। ইংরেজদের ভেতরে অনেক খানদানি বংশ আছে সত্যি, কিন্তু গুরুচণ্ডালে যে বৈদগ্ধ্যের পার্থক্য হবে সে কোথায়? ওদের তো থাকার মধ্যে আছে এক সাহিত্য। সঙ্গীত নেই, চিত্রকলা নেই, ভাস্কর্য নেই, স্থপতি নেই। শ্রেণীতে শ্রেণীতে যে পার্থক্য হবে তার অনুভূতিগত উপকরণ কোথায়? অথচ ফ্রান্সে এইসব উপকরণ প্রচুর। তাই দেখুন, ফরাসিরা এক হয়ে লড়তে জানে না, শান্তির সময় রাজ্য পর্যন্ত চালাতে পারে না। যে দেশে আছি তার নিন্দে করতে নেই, কিন্তু দেখুন এক ফোঁটা দেশ অথচ স্বাধীন। মাদাম ভার্ভাচিয়েভিচি বললেন, এ দেশেও তো মোল্লা আছে। দোস্ত মোহাম্মদ বললেন, কিছু ভয় নেই মাদাম, মোল্লাদের আমি বিলক্ষণ চিনি। ওদের বেশিরভাগ যেটুকু শাস্ত্র জানে আপনাকে সেটু আমি 3 দিনেই শিখিয়ে দিতে পারবো, কিন্তু মেয়েদের মোল্লা হওয়ার রেওয়াজ নেই। মাদাম চটে গিয়ে বললেন, কেন নেই? দোস্ত মোহাম্মদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দাড়ি গজায় না বলে। ভাষা সান্ত্বনা দিয়ে বললেন, মোল্লাই হন আর যাই হন, এদেশে মেয়ে হয়ে জন্মালে আপনাকে বোরকার আড়ালে থাকতে হতো। আমাদের ক্ষতিটা বিবেচনা করুন।
সবাই এক বাক্যে উই মাদাম, সিসি মাদাম, সাখতেন মাদাম। কোরাস সমাপ্ত হলে দোস্ত মোহাম্মদ বললেন, কিন্তু পর্দা প্রথা ভালো। যেন 8খানা অদৃশ্য তলোয়ার খোলার শব্দ শুনতে পেলুম। চোখ বন্ধ করে দেখি দোস্ত মোহাম্মদের মুন্ডটা গড়িয়ে গড়িয়ে আফ্রিদি মুলুকের দিকে চলেছে। না, কল্পনা। শুনি দোস্ত মোহাম্মদ বলছেন, ধর্ম তো বলুন তো মশাইরা। মাদাম ভার্ভিচি ভিচি, মাদাম লাফো, সিন্নোরা দিগাদোর মতো সুন্দরী সংসারে কয়টি? বেশিরভাগই তো কুৎসিত। পাইকারি পর্দা চালালে তাহলে ক্ষতির চেয়ে লাভ বেশি নয় কি? মহিলারা কথঞ্চিত শান্ত হলেন। কিন্তু মাদাম ভার্ভাচিয়ে ভিচি পোলিশ, উষ্ণ রক্ত, জিজ্ঞাসা করলেন, আর পুরুষদের সবাই বুঝি খাবসুরত অ্যারোনিস? তারাই বা বোরকা পরে না কেন শুনি? দোস্ত মোহাম্মদ বললেন, তাই তো পুরুষদের দিকে মেয়েদের তাকানো বারণ। মজলিসে হট্টগোল পড়ে গেল। মেয়েরা খুশি হলেন না বেজার হলেন ঠিক বোঝা গেল না। কুয়াশা কাটিয়ে সিন্নোরা দিগাদো দোস্ত মোহাম্মদকে জিজ্ঞাসা করলেন, সুন্দরীর অপ্রাচুর্য বলেই কি আপনি বিয়ে করেননি? দোস্ত মোহাম্মদ একটুখানি হাঁ করে বাঁ হাত দিয়ে ডান দিকের গাল চুলকোতে চুলকোতে বললেন, তা নয়। আসল কথা হচ্ছে, কোন একটি সুন্দরীকে বেছে নিয়ে যদি তাকে বিয়ে করি, তবে তার মানে কি এই নয় যে আমার মতে দুনিয়ার আর সব মেয়ে তার তুলনায় কুৎসিত? একটি সুন্দরীর জন্য দুনিয়ার সব মেয়েকে এরকম বেইজ্জত করতে আমার প্রবৃত্তি হয় না। সবাই খুশি, আমি বিশেষ করে। পাহাড়ি আফগান বিদগ্ধ ভাষাকে শিভালরিতে ঘায়েল করে দিল বলে। ইরানি রাজদূতাবাসের আগা আদিব এতক্ষণে চুপচাপ বসেছিলেন। বললেন, তবেই আফগানিস্তানের হয়েছে। ইরানি কায়দার নকল করে আফগানিস্তানেরও কপাল ভাঙবে। ইরান কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ার হয়ে গিয়েছে। শাহ বাদশাহের সঙ্গে কথা বলবার যেসব কায়দা বগদানব সাহেব বললেন, সেগুলো তিনি 10 বছর আগে ইরানে শিখেছিলেন। এখন আর সেসব দিন নেই। এরকম এটিকেটের বিরুদ্ধে সেখানে এখন জোর আন্দোলন আর ঠাট্টা মশকরা চলছে। ঘরে ঢোকার সময় যে সামান্য ভদ্রতা একে অন্যকে দেখায়, তার বিরুদ্ধে পর্যন্ত এখন কবিতা লেখা হয়। শুনে শুনে তো একটা আমারই মুখস্থ হয়ে গেছে। আপনারা শোনেন তো বলি। সবাই উৎসাহের সঙ্গে রাজি হলেন। আগা আদিব বেশ রসিয়ে রসিয়ে আবৃত্তি করে গেলেন, খোদা তুমি দিলে বহুত জ্ঞান, শেষ রহস্য এই বারেতে করো সমাধান। ইরান দেশের লোক, কসম খেয়ে বলতে পারি নয় এরা উজবুক। বিদ্যে আছে, বুদ্ধি আছে, সাহস আছে ঢের। শিঙি লড়ে, মোকাবেলা করে ইংরেজের। তবে কেন ঢুকতে গেলেই ঘরে সবাই এমন ঠেলাঠেলি করে? দোরের গোড়ায় থমকে দাঁড়ায়, ভেতর পানে চায়। আপনি চলুন, আপনি ঢুকুন, দাঁড়িয়ে কিন্তু ঠায়। হাসি খুশি বন্ধ হঠাৎ, গল্প যে যায় থেমে। ঠেলাঠেলির মধ্যিখানে উঠছে সবাই ঘেমে। অবাক হয়ে ভাবি সবাই কেন এমন করে, দিবা দ্বীপ্রহরে। কি করে হয় ঘরের মাঝে ভূত? তবে কি যমদূত, সলোমনের জিন, কিংবা গিলোটিন? ঢুকলে পরেই কপাত করে কেটে দেবে গলা, তাই দেখে কি দৌড়ে এসে বন্ধ সবার চলা। কাবুলের রাস্তাঘাট, বাজারহাট, উজির নাজির, গুরু চণ্ডালের সঙ্গে যোগসূত্র স্থাপিত হল বটে, কিন্তু গোটা দেশের সঙ্গে মোলাকাত হওয়ার আশা দেখলুম কম। আর নগর জনপদ উভয় ক্ষেত্রে যেসব অদৃশ্য শক্তি শান্তির সময় মন্দ গতিতে এবং বিদ্রোহ বিপ্লবের সময় দুর্বার বেগে এগিয়ে চলে, সেগুলোর তাল ধরা বুঝলুম আরও শক্ত, প্রায় অসম্ভব। আফগানিস্তানের মেরুদণ্ড তৈরি হয়েছে জনপদবাসী আফগান উপজাতিদের নিয়ে, অথচ তাদের অর্থনৈতিক সমস্যা, আভ্যন্তরীণ শাসন প্রণালী, আচার ব্যবহার সম্বন্ধে আজ পর্যন্ত কোনো কেতাব লেখা হয়নি। কাবুলে এমন কোনো গুণীরও সন্ধান পায়নি যিনি সে সম্বন্ধে তত্ত্বজ্ঞান বিতরণ করুন আর নাই করুন, অন্তত একটা মোটামুটি বর্ণনাও দিতে পারেন। ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলিরা প্রায়ই বলেন, তারপর সিনোয়ারিরা বিদ্রোহ করল। কিন্তু যদি তখন প্রশ্ন করেন বিদ্রোহ কেন করল, তবে উত্তর পাবেন মোল্লারা তাদের খ্যাপালো বলে।
কিন্তু তারপরেও যদি প্রশ্ন শুধান যে উপজাতিদের ভেতরে এমন কোন অর্থনৈতিক বা রাজনৈতিক উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছিল যে মোল্লাদের ফুলকি দেশময় আগুন ধরাতে পারল, তাহলে আর কোনো উত্তর পাবেন না। মাত্র একজন লোক, তিনিও ভারতীয়, আমাকে বলেছিলেন, মোদ্দা কথা হচ্ছে এই যে বিদেশের পণ্যবাহিনীকে লুটতরাজ না করলে গরিব আফগানের চলে না বলে সভ্যদেশের ট্রেড সাইকেলের মতো তাদেরও বিপ্লব আর শাস্তির চড়াই উতরাই নিয়ে জীবনযাত্রা সম্পূর্ণ করতে হয়। গ্রামের অবস্থা যেটুকু শুনতে পেলুম তার থেকে মনে হলো শান্তির সময় গ্রামবাসীর সঙ্গে শহরবাসীর মাত্র এইটুকু যোগাযোগ যে গ্রামের লোক শহরে এসে তাদের ফসল, তরকারি, দুম্বা, ভেড়া বিক্রয় করে সস্তা দরে, আর সামান্য যে দু একটি অত্যাবশ্যক দ্রব্য না কিনলেই নয় তাই কেনে আকরা দরে। সভ্য দেশের শহরবাসীরা বাদবাকির বদলে গ্রামের জন্য স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট বানিয়ে দেয়। কাবুলের গ্রামের সরকারি কোনো প্রতিষ্ঠান নেই বললেই হয়। কতগুলো ছেলে সকালবেলা গাঁয়ের মসজিদে জড়ো হয়ে গলা ফাটিয়ে আমপারা মুখস্থ করে, এই হলো বিদ্যাচর্চা। তাদের তদারক কর্নেওয়ালা মোল্লাই গাঁয়ের ডাক্তার। অসুখ বিসুখে তাবিজ কবজ তিনিই লিখে দেন। ব্যামো শক্ত হলে পানি পড়ার বন্দোবস্ত, আর মরে গেলে তিনিই তাকে নাইয়ে ধুইয়ে গোড় দেন। মোল্লাকে পোষে গাঁয়ের লোক। খাজনা দিয়ে তার বদলে আফগান গ্রাম যখন কিছুই ফেরত পায় না, তখন সে যে বড় অনিচ্ছায় সরকারকে টাকাটা দেয়, এই কথাটা সকলেই আমাকে ভালো করে বুঝিয়ে বললেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। দেশময় অশান্তি হলে আফগান গাঁয়ের সিকি পয়সার ক্ষতি হয় না, বরঞ্চ তার লাভ। রাইফেল কাঁধে করে জওয়ানেরা তখন লুটে বেরোয়। বিধিদত্ত আফগানিস্তানের অশান্তিও বিধিদত্ত, সেই হিড়িকে দু পয়সা কামাতে আপত্তি কি? ফ্রান্স জার্মান লড়াই লাগলে যেরকম জার্মানরা মার্চ করার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে, নাখ পাঘিস, নাখ পাঘিস, প্যারিস চলো, প্যারিস চলো, আফগানরা তেমনি বলে, বিয়াব কাবুল, বারাউম বকাবুল, কাবুল চলো, কাবুল চলো। শহরে বসে আছেন বাদশাহ, তার প্রধান কর্ম আফগান উপজাতির লুণ্ঠন লিপসাকে দমন করে রাখা। তার জন্য সৈন্য দরকার, সৈন্যকে মাইনে দিতে হয়, গোলাগুলির খরচা তো আছেই। শহরের লোক তার খানিকটা জোগায় বটে, কিন্তু মোটা টাকাটা আসে গাঁ থেকে। তাই এক অদ্ভুত অচ্ছেদ্য চক্রের সৃষ্টি হয়। খাজনা তোলার জন্য সেপাই দরকার, সেপাই পোষার জন্য খাজনা দরকার। এই চক্র যিনি ভেদ করতে পারেন তিনি যোগীবর, তিনি আফগানিস্তানের বাদশাহ, তিনি মহাপুরুষ, সন্দেহ নেই। যে আফগানের দাঁতের গোড়া ভাঙবার জন্য তিনি শিলনোড়া কিনতে চান, সেই আফগানের কাছ থেকেই তিনি সে পয়সা আদায় করে নেন। ঘানি থেকে যে তেল বেরোয়, ঘানি সচল রাখার জন্য সেইটুকু ওই ঘানিতেই ঢেলে দিতে হয়। সামান্য যেটুকু বাঁচে তাই দিয়ে কাবুল শহরের জৌলুস। কিন্তু সে এতই কম যে তা দিয়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা যায় না। শিক্ষা দীক্ষার জন্য ব্যাপক কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। কাজেই কাবুলে শিক্ষিত সম্প্রদায় নেই বললেও চলে। কিন্তু তাই বলে কাবুল সম্পূর্ণ অশিক্ষিত বর্বর, এ কথা বলা ভুল। কাবুলের মোল্লা সম্প্রদায় ভারতবর্ষ আফগানিস্তানের যোগাযোগের ভগ্নাবশেষ। কথাটা বুঝিয়ে বলতে হয়। কাবুলের দরবারি ভাষা ফার্সি, কাজেই সাধারণ বিদেশির মনে এই বিশ্বাস হয় স্বাভাবিক যে কাবুলের সংস্কৃতিগত সম্পর্ক ইরানের সঙ্গে। কিন্তু ইরান শিয়া মতবাদের অনুরাগী হয়ে পড়ায় সুন্নি আফগানিস্তান শিক্ষা দীক্ষা পাওয়ার জন্যে ইরান যাওয়া বন্ধ করে দিল, অথচ দেশ গরিব, আপন প্রতিষ্ঠান গড়ে তুলবার মতো সামর্থ্যও তার কোনো কালে ছিল না। এদিকে পাঠান, বিশেষ করে মোগল যুগে ভারতবর্ষের ঐশ্বর্য দিল্লি, লাহোরে ইসলাম ধর্মের সুন্নি শাখার নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল। শিক্ষাদানের মাধ্যম ফার্সি, কাজেই দলে দলে কাবুল, কান্দাহারের ধর্মজ্ঞান পিপাসু ছাত্র ভারতবর্ষে এসে এইসব প্রতিষ্ঠানে প্রবেশ করল। এতে আশ্চর্য হবার কিছু নেই। পূর্ববর্তী যুগে কাবুলিরা বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করার জন্য তক্ষশিলায় আসত। আফগানিস্তানে যেসব প্রাচীন প্রাচীর চিত্র পাওয়া গিয়েছে সেগুলো অজন্তার ঐতিহ্যে আঁকা।
চীন বা ইরানের প্রভাব তাতে নগণ্য। এই ঐতিহ্য এখনও লোপ পায়নি। কাবুলের উচ্চশিক্ষিত মৌলবি মাত্রই ভারতে শিক্ষিত, এবং যদিও ছাত্রাবস্থায় ফার্সির মাধ্যমে এদেশে জ্ঞান চর্চা করে গিয়েছেন, তবু সঙ্গে সঙ্গে দেশজ উর্দু ভাষাও শিখে নিয়ে গিয়েছেন। গ্রামের অর্ধশিক্ষিত মোল্লাদের উপর এদের প্রভাব অসীম, এবং গ্রামের মোল্লাই আফগান জাতির দৈনন্দিন জীবনের চক্রবর্তী। বিংশ শতাব্দীর শিক্ষিত জগৎ ধর্মযাজক সম্প্রদায়ের নিন্দায় পঞ্চমুখ। এরা নাকি সর্বপ্রকার প্রগতির শত্রু, এদের দৃষ্টি নাকি সবসময় অতীতের দিকে ফেরানো, এবং সেই অতীত নাকি মানুষের সুখ দুঃখে মেশানো। পতন অভ্যুদয়ে গড়া অতীত নয়, সে অতীত নাকি আকাশ কুসুমজাত সত্যযুগের শাস্ত্রীয় অচলায়তনের অন্ধ প্রাচীর নিরুদ্ধ। তুলনাত্মক ধর্মশাস্ত্রের পুস্তক লিখতে বসিনি, কাজে পৃথিবীর সর্বধর্মযাজক সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা আমার কর্ম নয়। কিন্তু আফগান মোল্লার একটি সাফাই না গাইলে অন্যায় করা হবে। সে সাফাই তুলনা দিয়ে পেশ করলে আমার বক্তব্য খোলাসা হবে। ১৯বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে কর্ণধার ছিলেন মৌলবী মোল্লা, শাস্ত্রী ভট্টাচার্য। কিন্তু এরা দেশের লোককে উত্তেজিত করে ইংরেজদের উচ্ছেদ সাধন করতে পারেননি। অথচ আফগান মোল্লার কট্টর দুশ্মনও স্বীকার করতে বাধ্য হবে যে ইংরেজকে তিনবার আফগানিস্তান থেকে কান ধরে বের করবার জন্য প্রধানত দায়ী আফগান মোল্লা। আহা, এরপর আর কি বলা যেতে পারে আমি তো ভেবেই পাই না। এরপর আর আফগান মোল্লার কোনো দোষ ক্ষমা না করে থাকা যায়? কমজোর কলম আফগান মোল্লার তারিফ গাইবার মতো ভাষা খুঁজে পায় না। পাশ্চাত্য শিক্ষা পেয়েছেন এমন লোক আফগানিস্তানে ২ ডজন হবে কিনা সন্দেহ। দেশে যখন শান্তি থাকে তখন এদের দেখে মনে হয় এরাই বুঝি দেশটা চালাচ্ছেন। অশান্তি দেখা গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না। এদের সঙ্গে আলাপচারি হল, দেখলুম প্যারিসে ৩ বছর কাটিয়ে এসে এরা মার্সেল প্রুস্ত, আন্দ্রেজিদের বই পড়েননি, বার্লিন ফেরতা ডুরারের নাম শোনেননি, রিলকের কবিতা পড়েননি। মিল্টন বাল্মীকি মিলিয়ে মধুসূদন যে কাব্য সৃষ্টি করেছেন, তারই মতো গেটে ফেরদৌসি মিলিয়ে কাব্য রচনা করার মতো লোক কাবুলে জন্মাতে এখনও ঢের বাকি। তাহলে এই দাঁড়ালো যে বিদেশ ফেরতাদের জ্ঞান পল্লবগ্রাহী এবং দেশের নারীর সঙ্গে এদের যোগ নেই। মোল্লাদের অধিকাংশ অশিক্ষিত। যারা পণ্ডিত তাদের ৭ খুন মাফ করলেও প্রশ্ন থেকে যায়, ইংরেজ রুশকে ঠেকিয়ে রাখাই কি আফগানিস্তানের চরম মোক্ষ? দেশের ধনদৌলত বাড়িয়ে শিক্ষা সভ্যতার জন্য যে প্রচেষ্টা, যে আন্দোলনের প্রয়োজন, মৌলবী সম্প্রদায় কি কোনোদিন তার অনুপ্রেরণা যোগাতে পারবেন? মনে তো হয় না। তবে কি বাধা দেবেন? বলা যায় না। পৃথিবীর সব জাত বিশ্বাস করে যে তার মতো ভুবন বরেণ্য জাত আর দুটো নেই। গরিব জাতের তার উপর আরেকটা বিশ্বাস যে তার দেশের মাটি খুঁড়লে সোনার উপর তেল যা বেরোবে তার জোরে সে বাকি দুনিয়া ইস্তে চন্দ্র সূর্য কিনে ফেলতে পারবে। নিরপেক্ষ বিচারে জোর করে কিছু বলা শক্ত, কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি কিছু না বেরোয় তবে আফগানিস্তানের পক্ষে ধনী হয়ে শিক্ষা দীক্ষা বিস্তার করার অন্য কোনো সামর্থ্য নেই। সত্যযুগে মহাপুরুষরা ভবিষ্যৎবাণী করতেন, কলিযুগে গণৎকাররা করে। পাকাপাকি ভবিষ্যৎবাণী করার সাহস আমার নেই, তবু অনুমান করি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে শক্তিশালী হওয়া মাত্র আবার আফগানিস্তান ভারতবর্ষে হার্দিক সম্পর্ক স্থাপিত হবে। কাবুল কান্দাহারের বিদ্যার্থীরা আবার লাহোর দিল্লিতে পড়াশোনা করতে আসবে। প্রমাণ আর কি? প্যারিস বাসিন্দা ইংরেজি বলে না, ভিয়েনার লোক ফরাসি বলে না, কিন্তু বুদাপেস্টের শিক্ষিত সম্প্রদায় এখনও জার্মান বলেন। জ্ঞান অন্বেষণে এখনও ভিয়েনা যান। ভিন্ন রাষ্ট্র নির্মিত হলেই তো আর ঐতিহ্য সংস্কৃতির যোগসূত্র ছিন্ন করে ফেলা যায় না। কাবুলের মৌলবী সম্প্রদায় এখনও উর্দু বলেন। ভারতবর্ষ বর্জন করে এদের উপায় নেই। ঝগড়া যদি করেন তবে সে ৩ দিনের তরে। উর্দু যে এদেশে একদিন কতটা ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ পেলুম হাতে নাতে। আগেই বলেছি,
আমার বাসা ছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে। সেখান থেকে আরও মাইল 2 দূরে নূতন শহরের পত্তন হচ্ছিল। সেখানে যাবার চওড়া রাস্তা আমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে। অনেক পয়সা খরচ করে অতি যত্নে তৈরি রাস্তা, দুদিকে সারি বাঁধা সাইপ্রেস গাছ, স্বচ্ছ জলের নালা, পায়ে চলার আলাদা পথ, ঘোর সওয়ারদের জন্য পৃথক বন্দোবস্ত। এই রাস্তা কাবুলিদের বুলভার। বিকেল হতে না হতেই মোটর, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল, ঘোড়া চড়ে বিস্তর লোক এ রাস্তা ধরে নূতন শহরে হাওয়া খেতে যায়। হেঁটে বেড়ানো কাবুলিরা পছন্দ করে না। প্রথম বিদেশি ডাক্তার যখন এক কাবুলি রোগীকে হজমের জন্য হেঁটে বেড়াবার উপদেশ দিয়েছিলেন, তখন কাবুলি নাকি প্রশ্ন করেছিল যে পায়ের পেশিকে হয়রান করে পেটের অন্ন হজম হবে কি করে। বিকেলবেলা কাবুল না গেলে আমি সাইপ্রেস সারির গা ঘেঁষে ঘেঁষে পায়চারি করতুম। এইসব জায়গায় সন্ধ্যার পর নিরাপদ নয় বলে রাস্তায় লোক চলাচল তখন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এক সন্ধ্যায় যখন বাড়ি ফিরছি তখন একখানা দামি মোটর ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে এক বিরাট বপুক কাবুলি ভদ্রলোক, তার পাশে মেম সাহেবের পোশাকে এক ভদ্রমহিলা। হ্যাটের সামনে ঝোলানো পাতলা পর্দার ভেতর দিয়ে যেটুকু দেখা গেল তার থেকে অনুমান করলাম ভদ্রমহিলা সাধারণ সুন্দরী নন। নমস্কার অভিবাদন কিছু না। ভদ্রলোক সোজাসুজি জিজ্ঞাসা করলেন, ফার্সি বলতে পারেন? আমি বললুম, অল্প স্বল্প। দেশ কোথায়? হিন্দুস্তান। তখন ফার্সি ছেড়ে ভদ্রলোক ভুল উর্দুতে কিন্তু বেশ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করলেন, প্রায়ই আপনাকে অবেলায় এখানে দেখতে পাই। আপনি বিদেশি বলে হয়তো জানেন না, এ জায়গায় সন্ধ্যার পর চলাফেরা করতে বিপদ আছে। আমি বললুম, আমার বাসা কাছেই। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি করে হয়? এখানে তো অজ পাড়াগা, চাষা ভুষোরা থাকে। আমি বললুম, বাদশাহ এখানে কৃষি বিভাগ খুলেছেন, আমরা জনতিনিক বিদেশি একসঙ্গে এখানেই থাকি। আমার কথা ভদ্রলোক তার স্ত্রীকে ফার্সিতে তর্জমা করে বুঝিয়ে দিচ্ছিলেন। তিনি হ্যাঁ না কিছুই বলছিলেন না। তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই? একা একা বেড়ানোতে দিল হয়রান হয় না? আমার বিবি বলছিলেন, বাচ্চা গম মেকুর্দ, ছেলেটার মনে সুখ নেই, তাইতে আপনার সঙ্গে আলাপ করলুম। বুঝলুম ভদ্রমহিলার সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্য। নিচু হয়ে আদাব সালিমত জানালুম। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, টেনিস খেলতে পারেন? হ্যাঁ। তবে কাবুল এলেই আমার সঙ্গে টেনিস খেলে যাবেন। আমি জিজ্ঞাসা করলুম, অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কোর্ট কোথায়? আপনার পরিচয় তো পেলুম না। ভদ্রলোক প্রথমে একটু অবাক হলেন, তারপর সামলে নিয়ে বললেন, আমি মইনুস সুলতানে। আমার টেনিস কোর্ট ফরেন অফিসের কাছে, কাল আসবেন। বলে আমাকে ভালো করে ধন্যবাদ দেবার ফুরসত না দিয়েই মোটর হাঁকিয়ে চলে গেলেন। এতক্ষণ লক্ষ্য করিনি মোটরের প্রায় 20 গজ পেছনে দাঁড়িয়ে আমার ভৃত্য আব্দুর রহমান অ্যারোপ্লেনের প্রপেলারের বেগে দুহাত নেড়ে আমাকে কি বোঝাবার চেষ্টা করছে। মোটর চলে যেতেই ইঞ্জিনের মতো ছুটে এসে বললে, মইনুস সুলতানে, মইনুস সুলতানে। জিজ্ঞাসা করলুম, লোকটি কে? আব্দুর রহমান উত্তেজনায় ফেটে চৌচির হতে হয় আর কি। আমি যতই জিজ্ঞাসা করি মইনুস সুলতানে কে, সে ততই মন্ত্রোচ্চারণের মতো শুধু বলে, মইনুস সুলতানে, মইনুস সুলতানে। শেষটা নৈরাশ্য অনুযোগ ভর্ৎসনা মিশিয়ে বলল, চেনেন না? বরাদারে আলা হজরত, বাচ্চার ভাই, বড় ভাই। আপনি করেছেন কি? রাজবাড়ির সকলের হাতে চুমু খেতে হয়। আমি বললুম, রাজবাড়িতে লোক সব শুদ্ধ কজন না জেনে তো আর চুমু খেতে আরম্ভ করতে পারি নে। সকলের পোষাবার আগে আমার ঠোঁট ক্ষয়ে যাবে না তো? আব্দুর রহমান শুধু বলে, ইয়া আল্লাহ, ইয়া রসুল, করেছেন কি, করেছেন কি? আমি জিজ্ঞাসা করলুম, তা উনি যদি রাজার বড় ভাই হবেন তবে রাজা হলেন না কেন? আব্দুর রহমান প্রথমে মুখ বন্ধ করে তার উপর হাত রাখল, তারপর ফিসফিস করে বলল, আমি গরিব তার কি জানি, কিন্তু এসব কথা শুধুতে নেই। সে রাত্রে খাওয়া দাওয়ার পর আব্দুর রহমান যখন ঘরের এক কোণে বাদামের খোসা ছাড়াতে বসল, তখন তার মুখে ওই এক মইনুস সুলতানের কথা ছাড়া অন্য কিছু নেই। 2-3 বার ধমক দিয়ে হার মানলুম। বুঝলুম
সরল আব্দুর রহমান মনে করেছে আফগানিস্তান যখন কাকা মামা শালার দেশ, অর্থাৎ বড় লোকের নেক নজর পেলে সবকিছু হাসিল হয়ে যায়, তখন আমি রাতারাতি উজির নাজির কেউ কেটা কিছু না কিছু একটা হয়ে যাবই যাব। ততক্ষণে অভিধান খুলে দেখে নিয়েছি মঈনুস সুলতানের সমাসের অর্থ যুবরাজ। যুবরাজ রাজা হলেন না, হলেন ছোট ভাই। সমস্যাটার সমাধান করতে হয়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ 7ম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।